প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম। তোমরা যারা এমবিএ এর শিক্ষার্থী বা এমবিএ এর পরীক্ষার্থী, তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর আমরা জানি যে এখান থেকে আমরা চাইলে 50-এর 50টি মার্কসই অঙ্কের অ্যান্সার করতে পারবো। যদি আমাদের কোনো পরীক্ষার মধ্যে 50-এর 50-এর এই গণিতের অ্যান্সার করা যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের এ প্লাস পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি বেড়ে যায়। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ক্লাস। এটি হচ্ছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর 7ম অধ্যায়, মজুদ ব্যবস্থাপনা। তো এই অধ্যায়টি থেকে তোমাদের সাধারণত দুই ধরনের অঙ্ক আসে। একটি হচ্ছে ইকোনমিক লেভেল থেকে টেবুলার ছকে এবং অন্যটি আসে হচ্ছে সূত্র আকারে। তো আমি মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিই, যদি আমার ভিডিওগুলো তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটি ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি অঙ্ক তোমাদের জন্য সাবমিট করব, তখনই তোমরা কিন্তু বেল আইকনটির মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাচ্ছ এবং তখন কিন্তু তোমরা অঙ্কগুলো দেখতে পারবে এবং সুন্দর মতন করতে পারবে। তো তোমরা যারা এমবিএ এর পরীক্ষার্থী, তোমাদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যেটা বলছিলাম, এখান থেকেও কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে অঙ্ক আসে এবং থিওরিও কিন্তু কম বেশি আসে। এই 7ম অধ্যায়টি থেকে আমি থিওরি সাজেশনটা দেওয়া রয়েছে। তো তোমাদের এই অধ্যায়টি থেকে নিয়ম হচ্ছে একটি, সেটি হচ্ছে ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি। এই ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি থেকে যদি এই 7ম অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে, তাহলে তোমাদের ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি থেকেই আসবে। তো একটি হচ্ছে সূত্রের নিয়ম, আরেকটি হচ্ছে টেবুলার ছক। তো তোমাদেরকে আজকে আমি টেবুলার ছকে ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি অঙ্কটি করে দেখাবো, মানে বুঝিয়ে দেব। এবং অন্য আরেকটি ক্লাসে মানে পার্ট 2-তে ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি সূত্র আকারে যেভাবে আসে অঙ্ক, ওইটা করাবো। তো ইকোনমিক যদি টেবিল আকারে আসে, তাহলে এই অঙ্কটি তোমাদের 10 নম্বরে সাধারণত এসে থাকে। আর যদি সূত্র আকারে আসে, ওইটা সাধারণত বি পার্টে এসে থাকে। তো চলো আমরা দেরি না করে অঙ্কটি পড়ি। দেখো, তোমরা এই অঙ্কটি কিন্তু এমবিএ তে 2019 সালে এসেছিল 17 নঙ্গে। তার মানে বুঝতেই পারছো এই আঙ্গিকে অঙ্ক তোমাদের কিন্তু আসতে পারে সামনেও। অঙ্কটি আমি পড়ছি, একটু খেয়াল করে দেখবে। এ কোম্পানি ইউজেস 14,000 unit of material M during a year. The cost of per unit is 25. এখানে প্রতি ইউনিটের খরচ কত? 25. And ordering cost, অর্ডার খরচ কত রয়েছে? 10,000. The carrying cost 20% of average inventory cost. কেয়ারিং কস্ট ধরতে বলেছে 20% কার উপরে? অ্যাভারেজ ইনভেন্টরি কস্টের উপরে। দ্য কোম্পানি অবিটেন পারচেজ ডিসকাউন্ট অ্যাট দ্য ফ্লোয়িং রেটস। এখানে কতগুলো রেট দেওয়া রয়েছে। কিসের রেট? ডিসকাউন্টের রেট। চলো তাহলে দেখে নেই ডিসকাউন্টের রেটটা কি। লট অফ পারচেজ ডিসকাউন্ট, এর পাশে ডিসকাউন্ট রেটগুলো দেওয়া আছে। যদি 40,000 ইউনিট হয়, তাহলে আমরা 5% ডিসকাউন্ট পাবো। যদি 20,000 ইউনিট হয়, 4% ডিসকাউন্ট পাবো। যদি 10,000 ইউনিট হয়, 2% ডিসকাউন্ট পাবো। 5,000 ইউনিট হলে 1% ডিসকাউন্ট পাবো। ক্যালকুলেট দ্য ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি। দেখেছো, এই যে মাত্র কিন্তু বললাম আমরা এই 7ম অধ্যায়টি থেকে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি থেকে তোমাদের কিন্তু অঙ্ক আসবে। একটি হচ্ছে যদি টেবুলার ছকে চাইবে, আর নয়তোবা চাইবে হচ্ছে সূত্র আকারে চাইবে। দেখো পরের কি আছে। আফটার টেকিং এ ডিসকাউন্ট ইনটু কনসিডারেশন, যেই তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো কিন্তু টেবিলের ছকে আমাদের করতে হবে। আর যেটা কিনা সূত্র আকারে, তখন তোমরা বুঝতে পারবে যে সূত্র আকারে কোনটা করবো আর টেবিলের ছকে কোনটা করবো। যদি এরকম তথ্যগুলো এরকম ভাবে সাজানো থাকে, তাহলে আমাদের সেটাকে টেবিলের ছকে করতে হবে। অনেক সময় টেবিলের ছকে করতে হবে সেই কথাটা উল্লেখ থাকে, কিন্তু এই অঙ্কতে টেবিলের ছকে যে করতে হবে সেই কথাটা এখানে উল্লেখ নেই, যার জন্য তোমাদেরকে টেবিলের ছক বুঝে নিতে হবে এই তথ্যগুলোকে দেখে। অনেক সময় আমাদের এই ডিসকাউন্টের কথাটা বলা থাকে না, তখন কিন্তু আমাদের একটা এক্সট্রা ওয়ার্কিং করতে হবে না। দেখো এখানে আমি একদম সলিউশনে চলে যাই। টেবিল শোয়িং অফ ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট ভ্যারাইস অর্ডার সাইজ। তো দেখো এখানে যেটা বলছি, এই যে টেবিলটা হচ্ছে এখানে ডিসকাউন্টের জন্য। অনেক অঙ্কের মধ্যে কিন্তু আমাদের ডিসকাউন্ট আসে না। যদি ডিসকাউন্টটা না আসে, তাহলে আমরা ডিরেক্ট এই ছকে চলে যাব। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ডিরেক্ট এই ছকে চলে যাব, যদি ডিসকাউন্টের কথা না বলা থাকে। আর ডিসকাউন্টের কথা বলা থাকলে কিন্তু তখন আমাদেরকে এই ছকটা করতে হবে। আর ডিসকাউন্টের কথা না বলা থাকলে আমরা শুধু এই ছকটা করব, এই ছকটা আমরা করব না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো, আমাদের ডিসকাউন্টের কথা বলা থাকলে কিভাবে করতে হয়। তোমাদের এই অঙ্কটা চয়েস করার কারণ হচ্ছে এখানে ডিসকাউন্ট দিয়েও আছে, ডিসকাউন্ট ছাড়া করলেও তোমরা বুঝতে পারবে। এই কারণে আমি ডিসকাউন্ট সমেত একটা অঙ্ক নিয়েছি, যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। ডিসকাউন্ট কিভাবে বের করবে?
এই 40,000 20,000 এগুলি অর্ডার সাইজে এগুলি দিয়ে নেবে, ঠিক আছে? যেভাবে সাজানো আছে সেভাবে দিয়ে নেবে। তো এই লাইনটা করবে না, 4,000 ইউনিট 0%, আমার এই লাইনটা দরকার নেই, আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? এই লাইনটা দরকার নেই, আমাদের যে কটা তথ্য রয়েছে আমি সে কটা দিয়ে শুধু অঙ্কটি শেষ করব। তো অর্ডার সাইজের এই অর্ডারগুলো দিয়ে দেবে, ডিসকাউন্ট কত রয়েছে দিয়ে দেবে। আমরা শিখাবো হচ্ছে এই ইউনিট কস্ট তোমরা কিভাবে বের করবে। এই ইউনিট কস্টটা বের করতে হলে এই যে দেখো 25% বলেছে না, 25 টাকা বলেছে না, এই 25 টাকার উপরে কিন্তু আমরা মোটামুটি ডিসকাউন্টটা পাচ্ছি, ঠিক আছে? তো 25 বিয়োগ 25-এর উপরে 5% ধরে 25 থাকবে, আবার 25-এর উপর 5% ধরার পরে কিন্তু 1.25 পাচ্ছি। তোমরা কিন্তু ডিরেক্ট 25 করে দেবে না, 25 থেকে বিয়োগ দিবে, আবার 25-এর উপরে আবার ডিসকাউন্টটা ধরবে। এমন করে করে তোমরা এই রেটগুলো সবগুলোর মধ্যে বের করে নেবে। কার উপরে করবে? যেমন দ্বিতীয় ছকে যে 20,000 ইউনিটে কত পাচ্ছি আমরা? 4% করে পাচ্ছি। তো 25 বিয়োগ 25-এর উপরেই 4%, তো 25-এর রইল, 25-এর উপর 4% করলে 1 পেলাম। এখন 25-এর থেকে 1 বিয়োগ করে 24 পাচ্ছি। আশা করি তোমরা এই ছকটা বুঝতে পেরেছো। একটা লাইন বুঝলে কিন্তু প্রত্যেকটা লাইন তোমরা বুঝে যাবে। আর এই অঙ্কটি তোমাদের এখান থেকেই করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তোমাদের কাছে যে বই রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু 2019 সালে সলিউশনটা বের করে করতে পারো, কিন্তু যেহেতু তোমাদের পরীক্ষা একদম সামনে, তো তোমাদের বই বের করে খুঁজে বের করাটা কিন্তু খুব বেশি মুশকিল। তো তোমরা এখান থেকেও প্র্যাকটিসটা করতে পারো। আচ্ছা, তো আমরা বুঝতে পেরেছো যে এইভাবে কিভাবে তোমরা ডিসকাউন্ট করবে। ডিসকাউন্ট রেট যাই থাকুক না কেন একই নিয়মে তোমরা এই ডিসকাউন্টের বক্সটা করে নেবে। আর যদি ডিসকাউন্টের কথা না থাকে তাহলে তোমাদের আমি বারবার এই কথাটা বলছি, কারণ অনেক অঙ্কই আসে বোর্ডের ভিতরে যেখানে ডিসকাউন্টের কথা থাকে না, তো তোমরা ডিসকাউন্টের টেবিলটা করবে না। আচ্ছা, এখন আমাদের মেইন যে টেবিল সেটা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি টেবিলটা। তো এই টেবিলটার জন্য আমাদের মোট লাগবে হচ্ছে 10টা ঘর, কিন্তু এই ঘরটা কিন্তু বাড়তে কিংবা কমতে পারে, 10টার জায়গায় 9টাও হতে পারে, অনেক সময় 8টাও হতে পারে। এখন কথা হচ্ছে কখন 10টা হবে কি 10টা হবে না। দেখো, তোমরা সবসময় মাইন্ড সেট আপ করে নিবে এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির ঘর হচ্ছে মোট হচ্ছে 10টা, কিন্তু কখনো কখনো 10টা হয় না। এটা আমি এখনই বলবো যে কখন 10টা হয় না। এর আগে তোমাদের ছকটা সংখ্যার ধারণা দিয়ে নিই। অ্যানুয়াল ওয়েজেস, তো এখানে যে টেবিলটা রয়েছে সেটা হচ্ছে অ্যানুয়াল ওয়েজেস, নম্বর, দ্বিতীয় ঘরটা হচ্ছে নম্বর অফ অর্ডার সাইজ, অ্যাভারেজ ইনভেন্টরি রেট পার ইউনিট, অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালু, কেয়ারিং কস্ট, অর্ডার কস্ট, টোটাল পারচেস ভ্যালু, টোটাল কস্ট। এই হচ্ছে আমাদের ইকোনমিক কোয়ান্টিটির টেবিলটি, মোট 10টি ঘর। এখন কথা হচ্ছে কখন 9টি ঘর কি 8টি ঘর হয়? যখন কিনা আমাদের দেখব যে আমাদের অঙ্কের মধ্যে কেয়ারিং কস্ট থাকবে না, তখন কিন্তু এটির জন্য ঘর আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন আমরা দেখব অর্ডারিং কস্টটা থাকবে না, তখন আমাদের জন্য কিন্তু এই অর্ডারিং কস্টটাও বাদ হয়ে যাবে, ঠিক আছে? তো তার মানে কি, যদি আমরা এরকম দেখি যে আমাদের কেয়ারিং কস্টও নেই, অর্ডারিং কস্টও নেই, তাহলে কিন্তু 2টা ঘরই বাদ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের 8টি ঘর হবে, ঠিক আছে? কিন্তু যদি আমরা দেখি আমাদের কেয়ারিং কস্ট আছে, অর্ডারিং কস্ট আছে, তখন কিন্তু আমাদের 10টি ঘরই মেজর হবে। তো দেখো, এখন যে বিষয়টা সেটি হচ্ছে 40,000 ইউনিট এই ওয়েজেস, এ হচ্ছে তোমাদের এই যে দেখো প্রথম যে ইউনিটটা রয়েছে বেশি অ্যামাউন্টের ইউনিট, সেটা হবে এখানে। আর অর্ডার নংটা আমরা একটু পরে দেবো, ঠিক আছে? ধরো এই অর্ডার নংটা নেই, আমি তোমাদের যেভাবে এটা বোঝাবো ঠিক সেভাবে যদি বোঝো তোমাদের অল্প সময় কিন্তু অঙ্কটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? দেখো, এখানে উপরে নাম্বারগুলোও দেওয়া আছে, কিভাবে কিভাবে কোনটা কোনটা করা রয়েছে নাম্বারগুলো দেওয়া আছে, তারপরেও আমি তোমাদেরকে ভালো মতন বুঝিয়ে দেবো। দেখো, অ্যানুয়াল ওয়েজেসের 40,000 টাকাটা দেওয়ার পরে আমি নম্বর অফ অর্ডারের ঘরটা হাত দিয়ে ধরেছি, তার মানে কি আমি অর্ডার সাইজটা ঠিক করবো। অর্ডার সাইজ ঠিক করার জন্য এই যে অর্ডার রয়েছে 40,000, 20,000, 10,000, 5,000, এগুলো সব আমি বসাবো। এখন দেখো, তোমাদের এই যে 8,000-এর ঘরটা আমি কেটে দিয়েছি, ঠিক আছে? এটা অতিরিক্ত অঙ্ক, মানে কিছু কিছু গাইডে দেখবে অতিরিক্ত কথাবার্তা লিখে বিভ্রান্ত করে ছাত্রছাত্রীদেরকে। তো এই কারণে আমি মনে করেছি যে 8,000-এর ঘরটা কোনো প্রয়োজনে অবান্তর, কারণ এখানে 8,000 দিয়ে কোনো ইউনিটই নেই, আন্দাগান্দা দিয়ে ফেলেছে। তো এখানে এটা আমি কেটে দিয়েছি। তো তোমরা এই অর্ডারের সাইজগুলো এখানে দিয়ে নেবে সবগুলো, ঠিক আছে? দেওয়ার পরে এই 40,000 টাকাকে এটা দিয়ে ভাগ দিবে। এই 40,000 টাকাকে যদি তোমরা 40,000 টাকা দিয়ে ভাগ দাও, অর্ডার সাইজ দিয়ে ভাগ দাও, অ্যানুয়াল ওয়েজেসটাকে যদি অর্ডার সাইজ দিয়ে ভাগ দাও, দেখো তো কত বের হয়? 1 বেরোবে। 40 একে 40। এখন এই 40,000 টাকাকে যদি এই অর্ডার সাইজ 20,000 দিয়ে ভাগ দাও, কত হবে? 2 বের হবে। এই দেখো 2। এই 40,000 টাকাকে যদি 10,000 টাকা ভাগ দাও, কত বেরোবে? 4 বের হবে। এই দেখো 4। দেখেছো? এভাবে করে তোমরা এই নম্বর অফ অর্ডারের ঘর করে নেবে, ঠিক আছে? যে কতগুলো অর্ডার পড়লো। এবার আসো এই 4 নাম্বার ঘরটাতে আসি, অ্যাভারেজ ইনভেন্টরি। এটা কিভাবে করবে? এটা করতে হলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 3
তো এই অ্যাভারেজ ইনভেন্টরি, অ্যাভারেজ বলতে আমরা কি বুঝি? অ্যাভারেজ বলতে কিন্তু আমরা বুঝি যে কোনো কিছুকে গড় করা। অ্যাভারেজ বলতে কি বুঝি? কোনো কিছুকে গড় করা। তো এখন এই যে অর্ডার সাইজ হচ্ছে 40,000, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে 20,000 বের হবে। 20,000কে যদি 2 দিয়ে ভাগ দেই 10,000 বের হবে। কারণ অ্যাভারেজ মানে কি? গড় করা। গড় মানে কি? 2 দিয়ে ভাগ দেওয়া। 2 দিয়ে ভাগ দাও, এগুলি কি সবগুলিকে 2 দিয়ে ভাগ দিবে, তাহলে এই টাকাগুলো বের হয়ে যাবে। তারপরে আসো 5 নাম্বার ঘর, রেট পার ইউনিট। কোনটার কত রেট, এই রেটগুলো কোনটা বসাবে? এই যে এখানে ডিসকাউন্ট রেটটা, ডিসকাউন্ট করার পর যে রেটটা বেরোচ্ছে সেটা হচ্ছে এখানে বের হবে। তারপরে আসো 6 নাম্বার ঘরটা, অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালু। এই অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালুটা বের করতে হলে, এই অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালুটা বের করতে হলে কি করতে হবে? এই 20,000 টাকাকে মানে অ্যাভারেজ ইনভেন্টরিটাকে রেট পার ইউনিট দিয়ে ভাগ করতে হবে, তাহলেই আমাদের অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালুটা পেয়ে যাবো। কি করবো? অ্যাভারেজ ইনভেন্টরিটাকে অ্যাভারেজ পার ইউনিট দিয়ে রেট দিয়ে গুণ করলে কিন্তু অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালুটা পেয়ে যাবে। এই দুটা ঘর গুণ করে আমরা এই ঘরটা বের করবো। এবার আসো কেয়ারিং কস্ট। এবার কেয়ারিং কস্টটা কি হবে? কেয়ারিং কস্ট হবে 6 নাম্বার ঘর। 6 নাম্বার ঘর কোনটা? এই যে 6 নাম্বার ঘর হচ্ছে অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালুর ঘরটা। এটাকে কেয়ারিং কস্ট 20% দেওয়া হয়েছে। 20% কোথায়? এই যে দেখো, কেয়ারিং কস্ট কি বলছে? 20%। অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট আমাদের এখানে বলাই হয়েছে অ্যাভারেজ ইনভেন্টরি কস্টের উপরে 20% ধরতে হবে। তো এটা হচ্ছে অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট ভ্যালু, এটার উপরে 20% ধরেই কিন্তু আমরা কেয়ারিং কস্টতে বসাবো। তোমাদের যদি এগুলি বুঝতে সমস্যা হয়, উপরে দেখো লেখা রয়েছে, এখান থেকে একটু দেখে দেখে হেল্প নিয়ে নেবে, ঠিক আছে? তো কেয়ারিং কস্টটা পেয়ে যাব। এবার হচ্ছে অর্ডার কস্ট। অর্ডার কস্টটা কত? অর্ডার কস্টটা হচ্ছে, অর্ডার কস্টের কাজটা করবা হচ্ছে এই যে নম্বর অফ অর্ডারের যে নম্বর অফ অর্ডার রয়েছে না, এই নম্বর অফ অর্ডারের সাথে গুণ করবে এই যে 10,000 টাকাটা, ঠিক আছে? তো এখানে 1-এর সাথে 10,000 গুণ করলে হবে 10,000, 2-এর সাথে 10,000 গুণ করলে হবে 20,000, 4-এর সাথে 10,000 গুণ করলে হবে 40,000। এভাবে করে অর্ডারে অর্ডার করে নিবে। তারপর আসো টোটাল পারচেস। এবার টোটাল পারচেস কত? দেখো আমি দুইটা ঘরে হাত দিয়েছি। টোটাল পারচেসটা কিভাবে বের করবো? আমরা এই 40,000 টাকার সাথে এই যে রেটটা রয়েছে 23,075 গুণ করে দেবো। এই 40-এর সাথে আবার 24 গুণ করবো, 40-এর সাথে আবার 24.5 গুণ করতে করতে আমার টোটাল পারচেসটা বের করব। মানে 1 নাম্বার ঘরের সাথে 5 নাম্বার ঘরটা গুণ করে আমরা টোটাল পারচেসটা বের করব। এবার আসলে সর্বশেষ ঘর যেটা রয়েছে টোটাল কস্ট। টোটাল কস্টটা আমরা কিভাবে বের করব? টোটাল কস্টটা বের করতে হলে আমরা কি করব? এই 7 নাম্বার ঘর, 8 নাম্বার ঘর, 9 নাম্বার ঘর, 3টা ঘর যোগ করে এই টোটাল কস্টের ঘরে বসিয়ে দেব। কি করব? সবগুলো ঘর যোগ করে আমরা টোটাল কস্টের ঘরে বসিয়ে দেব, এই 3টা ঘর সমান সমান যোগ করার পরে। এবার দেখো কোনটা আমাদের, এখন আমরা ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি বের করব। ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি কিন্তু মেইন আমাদের অঙ্কের বিষয়। তো ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটিটা কিভাবে বের করব? এই দেখো, এই অঙ্কটার ভিতরে এই যে টোটাল কস্টটা বের করেছি, সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে এই যে 10,028, 10,28,000, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ছোট। এই ছোট ঘর এটাই হচ্ছে আমাদের ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি। যেটার মধ্যে সবচেয়ে খরচ কম হবে সেটাই হবে আমাদের ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি। এখন এই রেঞ্জ ধরে একদম চলে যাব অর্ডার সাইজে। অর্ডার সাইজে যেটা পড়বে সেটাই হবে আমাদের ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি। তো এই 10,028 হচ্ছে সবচেয়ে ছোট, এবং এই রেঞ্জ ধরে যেটা আছে 20,000, এটা হচ্ছে, এটাকেও আমরা সবচেয়ে ছোট ধরেই নেব। তো এখানে আমরা একটা ডিসিশন লিখবো, সেটা হচ্ছে ডিসিশন টোটাল কস্ট ইজ লোয়েস্ট 20,000 ইউনিট, সো ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি হচ্ছে 20,000 ইউনিট। এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি টেবুলার ছক। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং সূত্র সমেত যে অঙ্কটি থাকবে সেটি তোমরা দ্বিতীয় পার্টে পাবে। ধন্যবাদ সবাইকে।